অডিও ক্রাইসিস হচ্ছে, মানে মেইন স্পিকারটা কাজ করছে না। হ্যাঁ, স্পিকারটা কাজ করছে না, অনেক জোরে বলতে হবে। সাইলেন্স, আরেকবার ঢুকছি। আমাদের দেশের একজন বিখ্যাত পরিচালক একটা সিনেমা আজ রিলিজ করেছেন, গতকাল রিলিজ করেছেন আমাদের ভারতের ইতিহাসের একটা পর্বকে নিয়ে, এবং সেটা সারা পৃথিবীতে নানান জায়গায় রিলিজ করেছে এবং মানুষের যথেষ্ট সারা পৃথিবী জুড়েই সেটা সবাই দেখছে। শুধু আমরা পশ্চিমবঙ্গে যারা আছি এবং পাকিস্তান, এই দুটো জায়গায় এই সিনেমাটা রিলিজ করা বারণ হয়েছে। এবার অনেক মনোমালিন্য, অনেক কন্ট্রোভার্সি এটা নিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় ইতিহাসটা আজকের জেনারেশনের বাচ্চারা যারা অনেকেই ঠিক সময়ের ঠিক জিনিসটা হয়তো পুরোটা পায়নি, একটা রিসার্চড ওয়ার্ক সেটা সকলের কাছে পৌঁছানোটা উচিত ছিল। আমার মানে এই প্রশ্ন, চিন্তা ভাবনা এগুলো দেখে মনে হচ্ছিল যে আমি ভাবলাম যে 1946 এর একটা ঘটনা, তো সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর পূর্বজন্মের কোনো কানেকশন না থাকলে ওনার আটকাবার কোনো কারণ আছে কিনা বুঝতে পারলাম না। মানে একটা কিছু তো স্পেশাল থাকবে, মানে কেন উনি এত ওয়ারিড হয়ে গেলেন? সিনেমা হলগুলোকে উনি অ্যালাউ করবেন না, কোর্টে গেলেও, কারণ সিনেমা আজকে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি এবং ইন জেনারেল টোটাল ফিল্ম মানে ফ্রেটার্নিটি যা অবস্থা, তাতে কোনো হল থিয়েটার মালিক দিতেও পারবে না। আর সেকেন্ডলি একটা ট্রেইলার রিলিজ নিয়ে যা আমরা কিছুদিন আগে দেখতে পেলাম, সেটা সত্যি খুব হাস্যকর। একটা বড় 5 স্টার হোটেলকেও ফাইনালি বাধ্য করা হলো যে ট্রেইলারটা দেখানো যাবে না। খুবই মানে এমার্জেন্সি লাইক সিচুয়েশন আর কি, উইচ ইজ নট এক্সপেক্টেড। আর কেন মুখ্যমন্ত্রীর ভয় বুঝতে পারলাম না। নোয়াখালীর সময় উনি কি ছোট ছিলেন আগের জন্মের, মানে সোহরাওয়ার্দীর উনি কোনো আত্মীয় ছিলেন কিনা বা বোন টোন ছিলেন কিনা সে সময়, আমি বুঝতেই পারলাম না। মানে আমরা সাধারণভাবে মানুষ হিসেবে বুঝতে পারলাম না যে যাকে আমার মা পর্যন্ত, মানে আমাদের বাড়িতে একসময় যাকে আমরা ভীষণভাবে সম্মান করি, তাকে আমরা সবাই গোপাল পাঁঠা বলেই ডাকি, কারণ ওনার পাঁঠার মাংসের দোকান ছিল এবং উনি একজন ভীষণ বিখ্যাত মানুষ পশ্চিমবঙ্গের ইতিহাসে। এবং তার নিজের বলা একটা অডিও ক্লিপ যেটা আমি নিজে দেখেছি, যেখানে তিনি নিজে সমস্ত ঘটনাগুলো বিবরণ দিয়েছেন, টুকরো টুকরো করে দিয়েছেন। একজন সম্মানীয় ব্যক্তি। আমার মা, আমি তখন বম্বেতে ছিলাম, তখন শুটিং করছিলাম, ওনার বয়স হয়েছিল, তা এসছিলেন ওনার কালী পুজোয় আমার ডাকার জন্য। আমি তখন বম্বেতে শুটিং করছিলাম। মা বলল, তুই জানোস না কে আইছিল বাড়িতে তোরে নিমন্ত্রণ করতে? হ্যালো, কি হয়েছে? তুই জানোস না উনি কি বড় বাপের মানুষ, আমাকে বাঁচাইছে রে, তুই জানোস না উনি কি বড় মাপের মানুষ। আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশ থেকে আমরা সবাই এক বছরে চলে আসা, তাই আমার মার কাছে, আমার বাবার কাছে উনি একজন ঈশ্বর তুল্য মানুষ। তো তাকে নিয়ে কি করে একটা সিনেমার মধ্যে ভুল তথ্য দেওয়া হতে পারে, এটা নিয়ে স্পেকুলেশন করা হবে কেন? আমরা সিনেমাটা দেখতেই পেলাম না। মানে আমাকে শাশ্বতর অভিনয় দেখতে গেলে আমাকে একটা অন্য রাজ্যে যেতে হবে সিনেমাটা দেখার জন্য, বা যে কোনো আমাদের যারা অভিনয় করেছেন তাদের সিনেমাটা দেখার জন্য অন্য একটা রাজ্যে যেতে হবে। কেন এই গলা টিপে ধরা? কেন এভাবে আগে অনেকের সিনেমা বন্ধ করা হয়েছে? কেন এভাবে যে সিনেমাটা অলরেডি সেন্সর থেকে পারমিশন পেয়েছে সে সিনেমাটা কেন বন্ধ করা হবে?
আমি আর্ট ফর্মের এভাবে বন্ধ করা পছন্দ করি না। কোনো রাজ্যে কোনো সিনেমার ক্ষেত্রেই আমি এটা পছন্দ করি না। আপনারা আমাকে উল্টো রাজ্যেরও প্রশ্ন করতে পারেন, আমি কোনোটাতেই বলবো না যে আমি এটা পছন্দ করি। আমি একেবারেই পছন্দ করি না। সিনেমা এবং বই এগুলো সকলের জন্য, তারা নিজেরা বেছে নেবেন, তারা দেখবেন কি দেখবেন না, পড়বে কি পড়বেন না। এবং এটা রিলিজ করলে পরে আজকে আরো অনেক বেশি মানুষ সেই সময়কার দুঃখজনক একটা ঘটনা, এবং ঘটনা বলি, একটা ঘটনা তো নয়, নোয়াখালীও আছে, গ্রেট ক্যালকাটা কিলিং আছে, তো এরকম অনেকগুলো ঘটনার একটা সময়ের প্রতিচ্ছবি। তো সিনেমা সেজন্যই তৈরি হয়, হিস্ট্রি সেজন্যই হয়। তো এটাতে ভয় পাওয়ার বা রিলিজ করতে ভয় পাওয়ার মধ্যে আমি কয়েক জায়গায় দেখলাম যে কেউ কেউ এমন বলেছেন যে সাম্প্রদায়িক বিভেদ উস্কে দিচ্ছে। আমি এটা দেখছিলাম কয়েক জায়গায়, তা আমি বলছিলাম যে মনে মনে ভাবছিলাম যে কেন আমার বাবাকে যিনি তাড়িয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছেন, এমন মানুষও তো আছে যে আমার বাবাকে রক্ষা করেছেন, পালিয়ে এখানে চলে আসতে বাঁচতে সাহায্য করেছেন। তো এরকম ভাবে আমরা কেন ভেবে নিই না যে একটা সময় একটা ভুল হয়েছিল, সে ভুলটা যাতে আর কখনো রিপিট না হয়, নেক্সট জেনারেশন আমরা সেটা থেকে শিখবো। একটা ভুল ঘটনা যেগুলো ঘটে গেছে সেগুলো দেখানো মানে এই নয় যে মানুষের মধ্যে সেই রাগটাকে উস্কে দেওয়া, মানুষের মধ্যে সেটার একটা প্রতিচ্ছবি বারবার করে মনে করিয়ে দেওয়া যে একটা ভুল হয়ে গেছে আমাদের দেশে, এই ভুল আর যেন কখনো না হয়। আর আমরা একে অপরের সঙ্গে কোনোভাবে এই ধরনের আঘাতমূলক কখনো করব না। এখন আমাদের জেনারেশনে মিলেমিশে থাকতে হবে, সেটাও তো হতে পারে। তো আমরা কবে নিজেদেরকে আপগ্রেড করব সময়ের সঙ্গে? মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বেশি সময় নেই, উনি একটু যদি পরিপক্ক হয়ে যেতেন, আর হাতে যে কমাস আছে ভালো হতো। তবে একটা সিনেমা বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না, মুছে উনি ফেলতেও পারবেন না, বরঞ্চ বন্ধ করে দিয়ে আরো মানুষের মনের মধ্যে আগ্রহ তৈরি করে দিলেন। এই আশা করি ওনার সুমতি হবে, এবং কিছুদিন পরে হলেও উনি ডিরেক্টর প্রডিউসারদের গিল্ডে কথা বলে, কারণ ওনার তো আবার ফিল্ম ফ্রেটার্নিটির উপর বিশাল হাত আছে, মানে ওখানে তো তিনি মাননীয়া দিদিমণি আর কি, ভীষণ প্রিয় সকলের। নিশ্চয়ই তাদেরকে ডেকে টেকে বুঝিয়ে বাজিয়ে কিছু একটা বলবেন যে চল এবার সিনেমাটা দেখা। হ্যাঁ, বেশি লাভ করে ফেলছে সিনেমাটা আমি বিরোধিতা করার জন্য, লোক বেশি জেনে ফেলছে, এবার সিনেমাটা চালা, হয়তো করতেও পারেন। লেটস হোপ ফর দ্য বেস্ট। মূলত এই যে দিনটার কথা আপনি তুলে ধরলেন যে একটি পাঁচতারা হোটেলে বাইপাসের ধারে, সেখানে দেখা গেল ট্রেলার রিলিজ দিল, তার জন্য আমরা অনেকেই উপস্থিত ছিলাম। কোট অ্যান্ড কোট একটা সাংস্কৃতিক যুদ্ধ আমরা দেখেছিলাম চলছে, যে ট্রেলারটি আদৌ চলবে কিনা। এবং প্রথমে 2.5 মিনিট, পরে 30 সেকেন্ড চলানোর পর বন্ধ করে দেওয়া হয়। এই যে ট্রেলার থেকেই তো এরকম একটা ব্যবস্থা, মানে আশঙ্কা করা হচ্ছিল যে হয়তো পশ্চিমবঙ্গে এই সিনেমা দেখা যাবে না, যেহেতু আপনি দীর্ঘদিন চলচ্চিত্রের সাথে যুক্ত। আগাম কি কোনো ব্যবস্থা পরিচালক নিতে পারতেন যাতে বাংলায় এই ছবি রিলিজ করা যায়? কোনো লাইসেন্স করা বা কোনো দিক থেকে এটা? না, দেখুন, কিছু বিশেষ পাওয়ার স্টেটের মুখ্যমন্ত্রীর হাতে থাকে, এবং তিনি যেহেতু সংস্কৃতি মন্ত্রীও বটে, এবং তিনি ইচ্ছে করলে, আর তিনি অ্যাকচুয়ালি মানে অন্য কোনো মন্ত্রণালয় থাকলে, এটা না থাকলেও তিনি যা ইচ্ছা তাই করতে পারেন পশ্চিমবঙ্গে। তো এটা করার জন্য ওনার আলাদা পাওয়ার স্পেসিফিক কোনো দরকারও ছিল না। এবার উনি কেন করলেন সত্যি জানি না, মানে এই প্রশ্নগুলো বোধহয় ওনাকে আপনাদের করা উচিত যে কেন বন্ধ করলেন একটা সিনেমা দেখা, কেন বন্ধ করলেন? আগে তো অনেকেরও সিনেমাগুলো বন্ধ করে দিয়েছিলেন। আশ্চর্যজনকভাবে অনেকে সিনেমার জন্য যে প্রতিবাদ করেছিল মঞ্চে দাঁড়িয়ে, সে আবার এখন টিএমসির নেত্রী। তো সেও তো বলতে পারে যে আমি তো তখন প্রতিবাদ করেছিলাম,
এখন সে এমপি, তো তখন তো তার খারাপ লেগেছিল তার সিনেমাটা দেখানো হয়নি বলে। তো সেও তো বলতে পারে, দিদি দেখুন আমাদের অভিনেতা অভিনেত্রী তো আমাদের খুব কষ্ট লাগে, একটা অভিনয় করেছি, আপনি প্লিজ একটু অ্যালাউ করে দিন না। তো তারাই বা কেন বলেন না? ওদের ওদের মানে আমাদের সরকার পক্ষে যে কজন সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানুষজন ডাইরেক্টলি ইনভলভড আছেন পলিটিক্সে, কেউ এমপি এমএলএ আছেন, কেউ নানা রকম, তারা কেন বলে না? তারা কেন চুপ করে থাকে? মানে তারা কেন এত ভয় পায়? এই ছবি বলা হচ্ছে যে প্রোপাগান্ডামূলক ছবি, বিশেষ উদ্দেশ্যে নির্বাচনের মুখে এই ছবি বাংলায় অশান্তি তৈরি করবার জন্য এই ছবিকে এই সময় প্রদর্শন করা বা এই সময় ছবিকে রিলিজ করানোর চেষ্টা হচ্ছে। এবং এই গোপাল পাঠাকে নিয়ে এই মুহূর্তে এই রাজনীতির ঘোলা জলে নেমেছে বিজেপি পেছনে, এই অভিযোগ সামনে আনা হচ্ছে। দেখুন, কোন সিনেমা কখন তৈরি হবে, সেটা কবে রিলিজ হবে, সেটাও যদি মুখ্যমন্ত্রী নির্ধারণ করতে চেষ্টা করেন তাহলে তো খুব বিপদ। মানে দেশে কবে কোথায় কি সিনেমা তৈরি করবে, কোন প্রডিউসার কবে টাকা পাবেন, কবে তার রিসার্চ শেষ হবে, কোন সাবজেক্ট নিয়ে কি সিনেমা বানাবেন, সেও মুখ্যমন্ত্রীর পারমিশন। মুখ্যমন্ত্রী একটা লিস্ট করে দিতে পারেন তো, লিস্ট করে দিতে পারেন তো যে ভাই এই লিস্ট আছে। এখন তো যদি বিজেপি মানে এখনো তো কোড অফ কন্ডাক্ট লাগেনি, তো কোড অফ কন্ডাক্ট লাগেনি, এখন যদি বিজেপি কিছু বলে, মানে আমি জানি না কেন মানে আপনারা এরকম ধরনের একটা প্রপাগান্ডা টাইপের কথা বলছেন, দোষারোপ করছেন। মানে ভদ্রলোক একটা সিনেমা বানিয়েছেন, সেটা নিজে কেন দোষারোপ করছেন আমিও বুঝতে পারছি না। প্রশ্ন হচ্ছে এখন যদি যাই হোক না কেন, যে ভালোই কাজটা আমরা করতে যাই না কেন, তখনই বলে দেবেন। আর বিবেক অগ্নিহোত্রী, মানে উনি বিবেক অগ্নিহোত্রী না হয়ে যদি কোন মুসলিম মানুষ হতেন তাহলে কি হতো? মানে আপনারা কি এটাই বলতে চান তাসলিমা নাসরিন কি কখনো বারবার করে কমপ্লেন করেননি? করেছে তো তাসলিমা। তাহলে সেও কি তাহলে হঠাৎ বিজেপির পক্ষ নিয়ে নিল এবং সে হঠাৎ উস্কাচ্ছে? সত্যি কথা সবসময় সত্যি কথা, সত্যি কথা। আমার নিজের ভাই মুসলমান ভাই, আমার নিজের সম্পর্কে ভাই মুসলমান, আমি তার সাথে মারামারি করি নাকি? আমরা এক রাজ্যে এক জীবনে একসঙ্গে বড় হচ্ছি সবাই মিলে, আমরা অন্য জেনারেশনে পা দিয়েছি, সেখানে আমাদের তো ইম্যানসিপেটেড হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট ভাবনা, ছোট্ট চিন্তাকে এত প্রাধান্য দেওয়ার সময় আর নেই। ওনার একটু সময় এখনো যেটুকু আছে বেঁচে, উনি চেষ্টা করুন একটু নিজের ইমপ্রুভমেন্ট করার। গোপাল মুখোপাধ্যায়ের পরিবারের উদ্যোগে তার জীবনী সংক্রান্ত একটি বই আনা হচ্ছে এবং বলা হচ্ছে এটাই প্রকৃত ফাইলস। তার কারণ সত্য গোপন করা হয়েছে, বিকৃত করা হয়েছে বেঙ্গল ফাইলসের মাধ্যমে। পরিবারের সঙ্গে কোনো কথা না বলে, রিসার্চ না করে, যদিও তারা সিনেমা এখনো দেখেনি, তারা বলছেন সিনেমা হওয়া ভালো, মুক্তি বসা ভালো, প্রচার হওয়া ভালো, কারণ বাঙালির কাছে গোপাল পাঠা এখনো পর্যন্ত কার্যত বিস্তৃত। বাঙালির নতুন প্রজন্ম তার সম্পর্কে জানে না, এগুলো হওয়া উচিত। কিন্তু তথ্য বিকৃতি বা বিভ্রান্তি কেন হবে, পরিবারের সঙ্গে কথা কেন না বলা হবে, তারা এবার বই প্রকাশ করতে চলেছেন। বইয়ের নাম মহাগুরু। সিনেমাটা উনি দেখেছেন? না। তো সিনেমাটা না দেখে উনি জেনে গেলেন যে তথ্য বিকৃত করা হয়েছে। আমি একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিতে পারি, যেখানে গোপালবাবুর নিজের কণ্ঠস্বরে ওনার বলা আছে যে কি কি আছে না আছে, ইউটিউবেই আছে। আমি বলবো সেইটা গলাটা মিথ্যে কিনা বা সত্যি কিনা সেটা যদি ওরা একটু যাচাই করে বলে দেন। আমার মনে হয় এটা সরকারের দেখানো ভয়, তার চাপেই হয়তো উনি করছেন। আমি ওই পরিবারের ওনার মানে পরিবারের মানুষ, ওনাকে আমি, গোপাল বাবুকে আমি অত্যন্ত আমার মার জন্য আমি জানি আর কি, ভীষণভাবে শ্রদ্ধা করি। আমি ওনার পরিবার সম্বন্ধে কোনো রকম কোনো কিছু উল্টোপাল্টা বলতে পারবো না, ভুল তথ্য বলতে পারবো না। আমি শুধু এটাই আমার দুশ্চিন্তা এবং দুঃখ হচ্ছে যে ওনাকে কেন এভাবে ওনাকে কেন আনা হচ্ছে এর মধ্যে। এটা তো একটা সিনেমা, উনি দেখুন এবং
যদি সম্ভব হয় ওনারা একটা তো ব্যবস্থা করাই যেতে পারে যে ওনার স্পেশাল স্ক্রিনিং ওনার জন্য হলো, সেটা মুখ্যমন্ত্রী অ্যালাউ করুন। কোন তথ্য ভুল হয়েছে অ্যালাউ করুন, অ্যাবসলিউটলি স্পেশাল স্ক্রিনিং সেটা অ্যালাউ করুন। মুখ্যমন্ত্রী পেয়ারের লোকেরা যাবেন, তারপর উনি ঠিক করবেন, এবং সেখানে গোপাল মুখোপাধ্যায়ের পরিবারের লোকেরাও যাবেন। ওনাকে অসম্মান করার মতো সাহস আমার মনে হয় না কেউ করবে। ওনার সম্বন্ধে কোনো বিকৃত তথ্য কেউ দেবে না। উনি নিজে গলায় বলেছেন ওনার দুটো পকেটে থাকতো, সঙ্গে তলোয়ার থাকতো। সেই সাহসী বাঙালি সম্বন্ধে কেউ সিনেমাতে কেউ ভুল তথ্য দেবে না। আরেকটা অভিযোগ উঠে আসছে, সেটা হচ্ছে যে শাশ্বত, আপনি যা অভিনয়ের কথা একটু আগে উল্লেখ করলেন, শাশ্বত মূলত বিভিন্ন মাধ্যমে বলেছিলেন যে নামটা তিনি অন্য জানতেন, কনটেক্সটটা তিনি অন্য জানতেন, তিনি শুধু তার অংশটুকুই জানতেন। সৌরভ দাস তিনি বলেছেন যে তিনি পুরোটাই জানতেন। এই যে একটা অভিযোগ উঠে আসছে যে তারা এক ভেবে অভিনয় করেছিলেন, পরে সিনেমাটা অন্যরকম কিছু তাদের কাছে এসে পৌঁছেছে। আপনি শাশ্বত সৌরভ দাসকেও চেনেন, এবং এই যে সিনেমাটা যে জায়গায় দাঁড়িয়ে, তাতে এটা কি আদৌ কতটা সত্যি ছিল? এই অভিনেতারা তারা কি কার্যত ভয় পেলেন, মানে এই ধরনের মন্তব্য? আপনারা যখন কোনো অ্যাক্টিং এর জন্য রোল পান, সেই রোলের মধ্যে সেই চিত্রনাট্য কি আপনারা করে দেখেন না যে আজকে শাশ্বত চট্টোপাধ্যায় এই কথা বলছেন যে তিনি জানতেনই না তিনি কোন দিল্লি ফাইলসে অভিনয় করছেন বলে তিনি জানতেন, অথচ দেখা গেল পরে সেটা বেঙ্গল ফাইলস হয়ে গেল, এবং তার কাছে গোটা স্ক্রিপ্ট ছিল, তার কাছে স্ক্রিপ্ট ছিল। গোটা স্ক্রিপ্ট কখনো থাকে কখনো থাকে না, এটা সত্যি কথা। গোটা স্ক্রিপ্ট কখনো থাকে কখনো থাকে না, কিন্তু একটা চরিত্র করবার সময় সেটা কি চরিত্র করছি সেটা বোঝা যায়, এবং তার ইতিহাসটা তাকে ব্যাখ্যা না করলে সে কখনোই সেটা ভালো করে করতে পারবে না। তো তাকে ইতিহাসও ব্যাখ্যা করা নিশ্চয়ই হয়েছে। এবার আমি বলবো, আমার ব্যক্তিগতভাবে প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত মতামতকে সম্মান করা আমার দায়িত্ব বলে আমি মনে করি। তারা তাদের নিজেদের জবাব নিজেরা সমাজ মাধ্যমে দিচ্ছেন, এবং তারা সেটাই দেবেন। আমি সেটা নিয়ে কাটাছেঁড়া একেবারেই করব না। আমি হ্যাঁও বলার লোক নেই, নাও বলার লোক নেই। আমার অভিনেতা অভিনেত্রীরা তারা নিজেরা নিজেদের হ্যাঁ বা না কি মন্তব্য তারা নিজেরা সেটা বলবেন। দে আর ভেরি রেসপেক্টেড অ্যাক্টার্স। আমি ওদের সম্বন্ধে কোনো কথা বলতে পারবো না। তাহলে মুখ্যমন্ত্রী কি বিশেষ একটি সম্প্রদায়কে আরো তোষণ করবার জন্যই মানে কার্যত ইচ্ছাকৃতভাবে এটা এই রিলিজটা আটকে দিচ্ছেন বা চেষ্টা করছেন যে তাদেরকে যাতে তোষণ করা যায়, যাতে ভোটের রাজনীতিটা আরো সুপ্রশস্ত হয়? তোষণ করেও তো কুল করতে পারছেন না, হয়তো চেষ্টা করছেন, আমি তো কারণ খুঁজে পাচ্ছি না, তাই জন্যই ভাবছি হয়তো আপনার কথাটাই সত্যি। হয়তো তোষণ করার জন্যই হয়তো ভয় পাচ্ছেন, আবার কোন মৌলবাদী নেতা হঠাৎ ওনাকে বকে দেবেন তো সে তো জানি না। আবার কানের ওখানে পট্টি পড়ে উনি আবার কবে যাবেন ওখানে নামাজ পড়তে, তখন সেখানে বকা খেয়ে যাবেন, সে তো কেউ জানে না। তো সেগুলো যখন আমরা জানি না, তখন আর স্পেকুলেট করে কি করবো, অ্যাজিউম করেই বা কি করবো? নিশ্চয়ই ওনার কোনো কারণ আছে, আমি তো কোনো যুক্তি পাচ্ছি না আর কি কারণটার। আরেকটা বিষয় সামনে উঠে আসছে যে যেহেতু বিভিন্ন মহলে বলা হচ্ছে প্রোপাগান্ডা ফিল্ম, বলা হচ্ছে রাজনৈতিক একটা ক্যাম্পেইন থেকে করা, সৌরভ দাস যার রাজনৈতিক অবস্থান আমি যতটুকু জানি তাতে 2021 তৃণমূল জয়েন করেছেন। সৌরভ অভিনয় করলেন, শাশ্বত অরাজনৈতিক কোটান কোটা কোনো তিনি অভিনয় করলেন, কিন্তু বিজেপির অত্যন্ত ঘরের লোক হিসেবে যারা পরিচিত, রূপা গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী যদি অভিনয় করেছেন, কিন্তু রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ বা সদ্য প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়, তারা এই ফাইলসের মধ্যে সিবি পড়লো না কেন তাদের? খুব ভালো প্রশ্ন। এই জন্যই আমাদের পশ্চিমবঙ্গের মানুষের এরকম অবস্থা। এই ধরনের ভাবনা চিন্তা আপনারা করা বন্ধ করুন, একদম বন্ধ করে দিন। শুনুন, একটা সিনেমা হবে সেটা কমপ্লিটলি ইম্পার্শিয়ালি হবে। আপনাদের কে বলে দিয়েছে যে একজন ডিরেক্টর, একজন যোগ্য ডিরেক্টর বেছে বেছে পার্টির আর্টিস্টদের নেয়? এটা কে বলে দিয়েছে? এটা কি কুণাল ঘোষের সিনেমা হচ্ছে নাকি? হ্যাঁ, কুণাল ঘোষের সিনেমা করা হচ্ছে, ব্রাত্য বসুর সিনেমা হচ্ছে?
হ্যাঁ, উইক পরে পোকার মতো দেখতে লাগছে, ওরকম হচ্ছে। ওরকম করার দরকার নেই। সিনেমা, ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিটি সেক্টর, আর্ট কালচারের প্রতিটি সেক্টর শুড বি ডিভয়েড অফ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। ভাগ্যিস আমাকে বিবেক ডাকেননি সিনেমাটা করতে, ভাগ্যিস ডাকেননি। এবং আমি এতদিন অব্দি যাদের কাজ করেছি, এবার আমি যার কাজ করছি, যেটা সামনেই রিলিজ হবে, তিনিও টিএমসির নেতা, তাই না? তিনিও টিএমসির নেতা। তো এরকমই থাকা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী কবে এই বোধ আসবে জানি না। উনি এখনো স্বরূপ এবং অরূপ বাবুকে নিয়ে নানান রকম পাকিয়ে যাচ্ছেন আর কি, গোল গোল পাকিয়ে যাচ্ছেন। ইন্ডাস্ট্রিতে একে ঢুকতে দেবে না, তাকে ঢুকতে দেবে না, এই ফ্লোরে গেলে তাকে এ করতে হবে, কি যেন বলে, ওই টেকনিশিয়ানরা আসবে না, এসব আশা করি একসময় বন্ধ হবে। Ma'am, I have a question in English. Do you think this entire controversy has set a bad example for West Bengal, for the rest of the country, keeping in mind that we call ourselves the cultural capital of the country? When a movie is not officially banned, but there is uplisting in different levels to not allow it to release, does this send a message to other filmmakers who would want to release their movies or pick up a piece of history for the movies in West Bengal? See, this I just want you to draw a resemblance with Pakistan and West Bengal. This film has not been allowed to release in West Bengal as well as Pakistan. So it's very, very clear that we have the rulers of the same mindset in, ruling in these two places. So it's sad. দিদি, যেটা উঠে আসছে যে নির্বাচন কমিশনে 10 লক্ষের বেশি কিছু আবেদন জমা করেছে কি না, ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা করেছেন। তবে কমিশনের তরফ থেকে 40% বেশি আবেদন বাতিলও করে দেওয়া হয়েছে। পলিটিক্যাল প্রশ্ন করো না। না, ঠিক আছে, ঠিক আছে, বলো। তার কারণ ভুল নথি, তার জন্য ভুল নথি দেওয়ার জন্য সেই আবেদনগুলো কমিশন বাতিল করেছে। মানে 10 লক্ষের বেশি আবেদন, তার মধ্যে থেকে 40% কমিশন ঝাড়াই বাছাই করে বাতিল করে দিচ্ছে। মানে যেখানে এসআইআর এর একটা বিষয় উঠে আসছে এবং বাংলার নামও সেখানে উঠে আসছে, সেখানে ভুল নথি দিয়ে এত আবেদন, প্রচুর কে কে বারণ করে দিচ্ছে, মানে কে আবেদন খারিজ করে দিচ্ছে? তো আমি কমিশনের কে, আমি কি করে বলবো? কমিশন খারিজ করছে। কমিশন কোনটা মেনে নেবে আর কোনটা খারিজ করবে সেটা কমিশন দায়িত্ব। ইলেকশনের আগে এত নতুন করে ভোটার কার্ড আপডেট করার জন্য নতুন আবেদন জমা দাও, যেখানে ইলেকশনের আর 1 বছরও বাকি নেই, সেখানে এই বিষয়টা বিজেপি নেতা হিসেবে। দেখুন, আমি সত্যি জানি না কেউ বানিয়ে আবেদন করছে কিনা, কেউ সত্যি আবেদন করছে কিনা, কেউ সত্যি লোক কিনা। ইলেকশন কমিশনের কাছে বিশাল বড় একটা অফিস আছে, তারা নিজেরা বুঝবেন। যারা ভুলভাল আবেদন করছেন তাদের বাদ দেবেন কি রাখবেন, কি ভুল নথি করবেন, ইলেকশন কমিশন বুঝবেন, আমি জানি না। সিঙ্গুরে টাটার 1 লাখি ন্যানো কারখানা হয়নি, কিন্তু এবার সিঙ্গুরের পাশে সুগন্ধায়, কোনবার সুগন্ধায় 4 চাকার 1 লাখি ইলেকট্রিক গাড়ি তৈরি হবে বলে কুণাল ঘোষ জানালেন। পাশে বসালেন কাকে? টিফোস সংস্থার কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে তিনি এই বার্তা দিলেন যে 2026 সালের জানুয়ারি মাস থেকে 1 লাখি গাড়ি তৈরি হবে কোনবার সুগন্ধার কারখানা। বাবা, এ তো দারুণ সুখবর। এই সুখবরটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে অ্যানাউন্স না করে কুণাল বাবুকে দিয়ে দিলেন। It's so sad. She missed an opportunity. She missed a big opportunity. এরকম একটা সুখবর, ওই এত সামিট টামিট কি সব হয়, এত বড় একটা সুখবর না ভাই, আমি খুব খুশি। ওনারা গোড়াপত্তন করুন, তারপরে কারখানা, বিল্ডিং টিল্ডিং তো ওখানে আর কিছু নেই প্রায়, বিল্ডিং টিল্ডিং করুন, জমির সমস্যা যা মেটাতে হবে মেটান, কাল চালুটা করবো আমরা, ইনঅগ্রেশনটা ফিতেটা আমরা কাটবো। থ্যাংক ইউ। প্লিজ মাননীয়া, নেক্সট। কালকে আবার এসএসসি পরীক্ষা, এসএসসি নিয়ে এত উদ্বেগ, এত উৎকণ্ঠা, এত মানুষের কান্না। কালকে আবার একটা পরীক্ষা, স্বচ্ছতা রাখতে যদিও এবার বিশেষ নির্দেশ কমিশনের,
সিসিটিভিতে মুড়ে দেওয়া হচ্ছে, নিরাপত্তা, প্রশ্নের নিরাপত্তা, তার জন্য দফায় দফায় বৈঠক। কিন্তু আবার বিরোধী দলনেতা তো বলছে প্রশ্ন বিক্রি হয়ে যাচ্ছে, এমন অভিযোগও সামনে আছে। সেটা সুরেন্দ্রবাবু বলতে পারবেন, আমি এক্স্যাক্টলি জানি না। আমাদের সেই পরীক্ষা আর কি কিন্তু দেখুন, এত বছর পরে পরীক্ষা, কিন্তু আমি তো শুনলাম যে পরীক্ষার্থী সে সংখ্যাটাও কমে গেছে। মানে লোকে আর স্কুল টুলি তো বন্ধ হয়ে গেছে, এসএসসি অব্দি আর যাবে কি করে কেউ? সব চালু হয়ে যাবে। আমি আশা করি, আমি মানে মন থেকে প্রার্থনা করি যারা পরীক্ষা দিচ্ছেন তারা ভালো করে প্রিপেয়ার করে পরীক্ষা দিন। পড়াশুনো এবং পরীক্ষা নিয়ে আমি সবাইকে একদম মানে প্রাণ ভরা ভগবানের, ঈশ্বরের আশীর্বাদ যাতে তারা পায় সেটুকু আবেদন করব। শান্ত মনে সবাই পরীক্ষা দিতে যাক। আশা করি সরকারের তরফ থেকে সব রকম বাস ট্রামের ঝামেলা হেন তেন কিছু থাকবে না, সবাই ভালোভাবে পৌঁছতে পারবে। ভালো করে পরীক্ষা হোক। এত বছর পর হচ্ছে তো, সংখ্যা কমে গেলেও যে কজন দিচ্ছে, কমপ্লিকেশন থামছে না। আর শিক্ষা ব্যবস্থার কোনো কিছু তো কোর্টের বাইরে আর এখন নেই, হয় ধর্ণা না হলে কোর্টে আছে। তো আমরা আন্দোলন করি বটে, বাট এট দ্য সেম টাইম দুঃখ পাই যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করছি সেই বিষয়গুলো কিন্তু শুধুই আন্দোলনের বিষয় নয়, সেইগুলো কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব চিন্তার বিষয়। তাই এখানে আন্দোলনমূলক আমি কোনো কথা বলবো না। আমি শুভকামনাই দিতে চাই ওদেরকে, যেন সবাই ঠিক করে পরীক্ষা দেয়। তিনি গুরুতর অসুস্থ সাংসদ খগেন মুর্মু, তিনি মালদাতে একটি অবস্থান বিক্ষোভে ছিলেন। 24 ঘন্টার উপরে তিনি অবস্থান বিক্ষোভ করছিলেন, কারণ বিজেপি কর্মীদের বেআইনিভাবে গ্রেপ্তার করা হচ্ছে। এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তিনি করছিলেন। পরবর্তীকালে বিক্ষোভ চালানোর জন্য পুলিশের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করা হয় এবং বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে। হ্যাঁ, আমি শুনছিলাম, পুরোটা আমি জানি না। দেখুন, আমরা যেখানেই অবস্থান করেছি, যাই আন্দোলন করেছি, সেখানে সেটা বিধানসভায় হোক আর সেটা রাস্তাঘাটে কোনো জায়গা হোক বা কোনো থানায় হোক, সেখানে তো পুলিশের নির্যাতন একটা বড় রকমের পার্ট আমরা সহ্য করি। সেটা তো আমাদের কার্যকর্তাদের মার, আমাদের কার্যকর্তাদের গাছে ঝুলিয়ে টাঙিয়ে পিঠে কাগজ সাটিয়ে দেওয়া যে বিজেপি করেছি তাই, এটা তো আমরা নতুন দেখছি না। কিন্তু এর থেকে আমরা মুক্তি পাবো এবং পশ্চিমবঙ্গের মানুষকেও মুক্তি দেব। যে আন্দোলন করবার তোমাদের কাছে পরিষ্কার, সকলের কাছে আন্দোলন করার জন্য পরিষ্কার জায়গা থাকবে, আসবে তাদের বক্তব্য। কারণ সরকার ভালো করে চালাতে গেলে ভালো করে আন্দোলন যারা করছেন তাদেরও যথেষ্ট সম্মান দিয়ে রাখতে হয়। তাদেরকে পিটিয়ে ছত্রভঙ্গ করে মেরে ধরে সেটা হয় না। যদি অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিন্তু সিপিএম যখন কোন আন্দোলন করে একদম গেট ফেট খুলে দেয় আর কি, দুর্দান্ত করে। হ্যাঁ, কত একটা আন্দোলন দেখলাম এখানে, সুন্দর পুলিশ নিজেই ঠেলে ঠেলে গেট ফেট খুলে দিল। সেটা অবশ্য ভালো করেন, সিপিএম এর জন্য করেন, ভেরি গুড। বেঁচে থাকতে হবে, আমিও চাই ভালো করে বেঁচে থাকুক, সবাই থাকবে। এবং বিজেপি সরকার 26-এর পরে সবাই যাতে সম্মানের সঙ্গে বাঁচে এবং এই বিরোধী পক্ষ করছি বলে মার না খায়, গাছে না ঝুলিয়ে তাদের মারা হয়, সে দায়িত্ব বিজেপি সরকার এবং বিজেপি সরকারে থাকার সেই যোগ্য পুলিশ অফিসারই দায়িত্ব থাকবেন যারা এই নিয়মগুলো পালন করবেন। আমদুনি থেকে কাকদ্বীপ একসময় বঙ্গোপাধ্যায় মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে খুব সম্ভবত আপনি নারী সম্মানকে সামনে রেখে আপনি একটি যাত্রা করেছিলেন। সেইখানে আজকে পশ্চিমবঙ্গে যখন নারীদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠে আসছে, আজকের পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপিকে কি যথেষ্ট ময়দানে দেখা যাচ্ছে? আপনার কি মত? কেন, কদিন আগেই তো ফাল্গুনিকে দেখলাম নানা রকম প্রোগ্রাম করতে। আমি তো দেখি না যে ওরা কিছু করে না, তা তো নয়, অনেক রকম আন্দোলন করে। দেখুন, কামদুনি থেকে কাকদ্বীপটা একটা বিশাল বড় একটা প্রোগ্রাম ছিল। তো সেই সময় যুব মোর্চাও করেছিল একটা বিশাল বড় প্রোগ্রাম, এবং আমরাও করেছিলাম মহিলা মোর্চার তরফ থেকে। এবং শুধু মহিলা মোর্চা বা শুধু যুব মোর্চা করেনি, রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি সকলে মিলে তার মধ্যে ছিলেন।
সকলে পার্টিসিপেট করেছিলেন। আমরা হয়তো নতুন অর্গানাইজ করেছিলাম এবং পার্টি পেছন থেকে ফুল সাপোর্ট দিয়েছিলেন। মহিলা মোর্চার ব্যানারে হয়েছিল সেটা। 10 দিনের লম্বা প্রোগ্রাম, সেটা কোনো সোজা কথা নয়। তার জন্য একটা ভালো ওয়ার্ক শিডিউল তৈরি হয়েছিল। আবারও হবে এবং এতদিন অবধি অনেক নারী সম্মান, আমরা কদিন আগেই একটা প্রোগ্রাম করেছি মহিলা মোর্চার নেত্রীর আন্ডারে। এখানে একটা প্রোগ্রাম হয়েছিল নারী শক্তি সম্মান, তো সেটা আমরা করি আমরা এরকম। এটা একটা প্রশ্ন, জীবন কৃষ্ণ সাহাকে জেরা করে চাকরি করার তথ্য ইতিহাসের সূত্রের খবর প্রচুর প্রভাবশালী ব্যক্তিদের নাম নিয়েছেন জীবন কৃষ্ণ সাহা। পলিটিক্যাল প্রশ্ন। বেঙ্গল ফাইলস গতকাল রিলিজ করেছে, বাংলায় নাও দেশের অন্যান্য রাজ্যে করেছে, এবং একদিনের যে বক্স অফিস কালেকশন দেখা যাচ্ছে তাতে বাগি 4-এ 12 কোটি, বেঙ্গল ফাইলস 1.5 কোটি। কি বলতে চাইবেন? হ্যাঁ, 1.770 CR। হ্যাঁ, সেখানে বাগি 4 12 কোটি আর লাস্ট রাইডস 60 কোটির কাছাকাছি।